ভারতীয় গানের সঙ্গে বাজানোর জন্য হারমোনিয়ামের উদ্ভাবন করেন দ্বারকানাথ ঘোষ। তাঁর সংস্থা ডুয়ার্কিনের নামকরণ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রবীন্দ্রনাথ ডুয়ার্কিনের উদ্ভাবিত হারমোনিয়াম দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি যে চিঠি দ্বারকানাথকে লিখেছিলেন তা পরে ডুয়ার্কিনের বিজ্ঞাপনে ব্যবহৃত হয়। কবি লিখেছিলেন, আপনার ডুয়ার্কিন ফ্লুট পরীক্ষা করিয়া বিশেষ সন্তোষ লাভ করিয়াছি। ইহার হাপর অতি সহজে চালানো যায়, ইহার সুর প্রবল ও সুমিষ্ট। আমি এই যন্ত্র ক্রয় করিতে ইচ্ছা করি, আমাকে ইহার মূল্য লিখিয়া পাঠাইবেন। 11 নম্বর এসপ্ল্যানেডে ডুয়ার্কিন আজও আছে। নতুন একটি শোরুম পরে তৈরি হয় বাগুইআটিতে। সর্বত্রই এই সম্বন্ধে একটা হয়তো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে যে শান্তিনিকেতনে কখনোই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হারমোনিয়ামের অনুমোদন দেননি, কিন্তু শান্তিদেব ঘোষের আমার ছেলেবেলা ইত্যাদি বহু জায়গাতেই এই উদাহরণ আছে। হারমোনিয়ামও ওখানে প্রচলন ছিল। শান্তিনিকেতনের নিভৃত প্রাঙ্গণে যন্ত্রানুষঙ্গের আধিপত্য রবীন্দ্রনাথ পছন্দ করেননি, সেটা অন্য প্রসঙ্গ। পরবর্তীকালে কলকাতায় এসে কিন্তু বহু অনুষ্ঠানে রবীন্দ্রনাথ হারমোনিয়াম নিয়ে অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন এবং হারমোনিয়াম বাদনের প্রশংসারও করেছেন অনেকের। ঠিক যে সময় রবীন্দ্রনাথের শংসাপত্র সহ ডুয়ার্কিনের বিজ্ঞাপন ছাপা হচ্ছে, সেই সমসাময়িক কাগজপত্রেই আমরা দেখছি ডুয়ার্কিনের অন্যতম প্রোডাক্ট বুলবুল অর্গানের বিজ্ঞাপন। আমরা সৌভাগ্যক্রমে আজ একটা বুলবুল অর্গান দেখতে পেলাম চোখের সামনে। এখনো পর্যন্ত কিছু রয়েছে এই ডুয়ার্কিনের কাছেই। জন্ময় রবীন্দ্রনাথ অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট দ্বারকানাথের পাশেও দাঁড়িয়েছে এবং তার একটা লম্বা ইতিহাসও আছে। ইতিহাসটা এরকম, দ্বারকানাথ ঘোষ 24 পরগনার সুখদেবপুর থেকে কলকাতায় আসছেন। কলকাতা কোন কলকাতা? ইংরেজদের হাতে তৈরি আমাদের সাংস্কৃতিক কেন্দ্র, শিক্ষা সঙ্গীতে আস্তে আস্তে তৈরি হচ্ছে। ইউরোপিয়ান সঙ্গীত কলকাতার আকাশে বাতাসে। তার উপযোগী যন্ত্রপাতি আসছে, বাদ্যযন্ত্র। কিন্তু দ্বারকানাথ ঘোষের কাছে বাঙালি সঙ্গীতপ্রেমী চিরকাল কৃতজ্ঞ থাকবে, আমাদেরকে তিনি হারমোনিয়াম দিলেন। এবং হারমোনিয়াম যে তিনি দিচ্ছেন, মাটিতে বসে দেশজ গান দেশি কায়দায় গাইবার যে তিনি সুযোগ করে দিচ্ছেন। কিন্তু তার সেই সুযোগে যারা বন্ধু হিসেবে হাত বাড়িয়েছে, উপেন্দ্র কিশোর রায় হাত বাড়িয়েছে সেই সময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথের ক্ষেত্রে ব্যাপারটা খুব মজার। উনি গাজীপুর থেকে ফিরে এসে জ্ঞানদানন্দিনীর কাছে উঠছেন। জ্যোতিরিন্দ্রনাথ সে সময়ে, সালটা 1888। ডুয়ার্কিনকে দুটো চিঠি দেওয়া হচ্ছে। একটি চিঠি দিচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ, তিনি আগেও একটি চিঠি দিয়েছেন। অর্থাৎ দ্বারকানাথ ঘোষ যখন এই অর্গান ভেঙে হারমোনিয়াম তৈরি করছেন, সিস্টেমটা চেঞ্জ করছেন বেলোর, তখন প্রতিনিয়ত যারা গান বোঝেন, গান জানেন, কি করে দেশি গানের সাথে ইনস্ট্রুমেন্ট বাজানো হবে, ধারাবাহিকভাবে ওরা চিঠিপত্র চালাচালি হচ্ছে। কি করা দরকার, কখনো তীক্ষ্ণতাকে কমানো দরকার, সুর একটু মিষ্টি হওয়া দরকার, এরকম নানা রকম চিঠিপত্র। তো দাদার সাথে জ্ঞানদানন্দিনীর সঙ্গে থাকছেন, রবীন্দ্রনাথ চিঠিটা দিচ্ছেন যে দাদার কাছে হারমোনিয়াম এসেছে। আমরা আন্দাজ করতে পারি জ্যোতিরিন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথ দেখছেন, পরখ করে দেখছেন, এবং পরখ করে দেখে দুজনেই চিঠি পাঠাচ্ছেন। দুজনেই খুব খুশি হয়েছেন এবং রবীন্দ্রনাথ দাম জানতে চাইছেন যে আমি খুব খুশি হয়েছি, আমি একটা আপনাদের হারমোনিয়াম কিনতে চাই। কিন্তু পার্থদা, যেটা তোমাকে বলার, আমরা তো সারা কলকাতা তন্ন তন্ন করে ঘুরছি, দেখছি, কয়েকদিন ধরেই আমরা ঘুরছি। কিন্তু যেটা মজা লাগছে, 1888 1875 জন্ম দ্বারকানাথ ঘোষের ঘোষেন কোম্পানি ভেঙে ডুয়ার্কিন। কিন্তু আজকে দেখো, আজকে আমরা যেখানে বাগুইআটি ব্রাঞ্চে বসে আছি, এটা কিন্তু মারা যায়নি।
অনেক মানে যারা অর্গানাইজেশন উদ্যোগ নষ্ট হয়েছে, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে কিছু কিছু জায়গা কেন তোমার কেন মনে হয় বাঙালি গান প্রেমী? দেখো, বাংলা এমন একটা দেশ, তার শ্মশানে গান, তার সুতিকা গৃহে গান, তার পথে গান, তার বিবাহ বাসরে গান। আমার মনে হয় গানের কারণেই, এবং ডুয়ার্কিন কিন্তু তারও আজও ঐতিহ্য রেখেছে, এবং রবীন্দ্রনাথকেও স্মৃতি জড়িয়েছেন, এবং রবীন্দ্রনাথকে এনারাও পরে ব্যবহার করছেন, কারণ রবীন্দ্রনাথ তখন আশ্চর্য মূলধনের নাম, যেখানে রবীন্দ্র চিহ্ন সেখানে জয় জয়কার। এই যে ডুয়ার্কিন কিন্তু পরবর্তীকালে অনেকভাবে সেই সব চিঠিপত্র ব্যবহার করেছে। গান্ধীর নেতৃত্বে বয়কট আন্দোলন শুরু হওয়ার অনেক আগে স্বদেশি দ্রব্যের বিপণনের উদ্দেশ্যে ৮২ নম্বর হ্যারিসন রোডে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ উৎসাহ ও সমর্থনে স্থাপিত হয় স্বদেশি ভাণ্ডার। এই প্রতিষ্ঠানের ৩০০ টাকার শেয়ার কেনেন রবীন্দ্রনাথ। পরে বাজার থেকে ধার করে ৬০০ টাকা দান করেন এই প্রতিষ্ঠানে। আজ মহাত্মা গান্ধী রোডের এই বাড়িতে কবির সেই স্বপ্নের স্বদেশি ভাণ্ডার কার্ড কোম্পানির গোডাউন। অনেক অনুরোধেও যে ঘরের দরজা খোলানো গেল না, তবে রবীন্দ্রনাথ যেখানে আসতেন সেই তথ্যের সমর্থন পাওয়া গেল। আমার হাজব্যান্ডের কাছে আমি শুনতাম যে জানো তো এরকম এই ঘরটায় এরকম রবীন্দ্রনাথ এসে একটা মিটিং হতো, আর মিটিংটা রোববার করেই হতো, যাতে ভিড় যাতে না হয়, গালিটা পেতে সেখানে। আমি যে কি বাবা দেখতেন? বাবা বলে হ্যাঁ। তো আমাদের ঢুকতে দিতেন না, আমার শ্বশুরমশাই বলছে যে আমাকে ঢুকতে দিতেন না, এমনি বিছুই মানে আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো মিটিং হয়ে আমার চলে যেত। এখানে কি জিনিসপত্র রাখা হতো বা হ্যাঁ, ব্যবসার কাজ হতো? না ব্যবসা আমি ঠিক জানি না, তবে জিনিসপত্র রাখা ছিল সেইটাই আর কি, আর ডিটেলস হবে আমি আর কি শুনিনি। তবে এখানে এসে যে উনি বসতেন এবং জিনিসপত্র রাখা ছিল সেটা আমার হাজব্যান্ডের মুখে শোনা। ৮২ নম্বর হ্যারিসন রোডের দোতলার এই ঘর ছিল স্বদেশি ভাণ্ডারের অফিস। এখানেই বিভিন্ন জিনিসপত্র জড়ো করা হতো বিভিন্ন সূত্র থেকে, সেই সমস্ত স্বদেশি জিনিসপত্র বিক্রি করা হতো। এটাই একটা বড় ধরনের এন্টারপ্রেনারশিপ ছিল সেই সময়, যাতে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ নিজে। হিরণময়, রবীন্দ্রনাথ কিভাবে যুক্ত হন? কারণ এই বিষয়টা বোধহয় রবীন্দ্রনাথের হাতে শুরু নয়, মানে একটা শিক্ষণীয় বিষয়। সকলে যখন বঙ্গভঙ্গের উন্মাদনায় নতুন করে বাংলাকে ভালোবাসার কথা বলছেন, রবীন্দ্রনাথের বাংলা বা স্বদেশপ্রীতি কিন্তু তার অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা অনেকেই ভুল করেন যে বঙ্গভঙ্গের উন্মাদনায় রবীন্দ্রনাথ যে গা ভাসাননি, তার বড় কারণ তার বাইরের উত্তেজনায় নিজেকে উত্তেজিত করার প্রয়োজন মনে হয়নি। তিনি বুঝেছিলেন, দেশকে চিনতেন যে কোথায় দেশের শক্তি লুকিয়ে আছে। সেই জন্য ব্রিটিশদের যখন কৃত্রিমভাবে বয়কট ইত্যাদি ঘটছে, তার আগে থেকেই তিনি প্রস্তুতির সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন। তার একটা অন্যতম উদাহরণেই স্বদেশি ভাণ্ডার। কিন্তু এটা তো ওনার হাতে শুরু নয় নাকি? না, এটা অনেকে মিলে করেছিলেন, পরে উনি যুক্ত হন, এবং আমরা যা তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে তিনি হিসেবে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা দিয়ে শেয়ার কিনছেন এর, এবং পরবর্তী সময়ে ৬০০ টাকা ধার করে দিচ্ছেন যাতে এর দেখভালটা সুচারুভাবে পরিচালিত হয়। মূলত এখানে বাংলাদেশের নানা প্রান্ত থেকে জিনিসপত্র নিয়ে এসে, এখনকার কথা বলা যায় এক ধরনের মাল্টিপ্লেক্স বা মানে কমপ্লেক্স মল, শপিং মল আর কি, আধুনিক। না, কিন্তু আমার ধারণা এখান থেকে সরাসরি কেনার কোনো ব্যবস্থা ছিল না, এটাকে কোঅপারেটিভ বলা যেতে পারে। হতো বা সরাসরি এখান থেকে বিক্রি হতো, এবং সেইটা পরিচালনের জন্য অনেকেই যুক্ত হয়েছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথ একজন। বাহাত্তরের ১ কলেজ স্ট্রিটে ছিল ভারত ফটোটাইপ স্টুডিও। এদের বিজ্ঞাপনেও রবীন্দ্রনাথের শংসাপত্র। ভারত ফটোটাইপ স্টুডিও থেকে গগনেন্দ্রনাথের যে ২টি ছবির প্রতিলিপি অঙ্কিত হয়েছে তা দেখে আমি আশাতীত আনন্দ লাভ করেছি। ভারত ফটোটাইপ স্টুডিও আজ স্মৃতি, তবে স্থানীয় মানুষের স্মৃতিতে রয়ে গেছে তার অস্তিত্ব। বিল্ডিংটাই পুরো প্রেসখানা ছিল, HMV রেকর্ড ফেকর্ড সব এখান থেকে ছাপা হতো, আপনার লং প্লের যে খাপ ফাপ হ্যান ত্যান, তাছাড়াও বিভিন্ন সব বড় বড় কাজ হতো, সব বিশাল প্রেস ছিল এটা। ৭২/১ কলেজ স্ট্রিটে এই মুহূর্তে অবশ্য ভারত ফটোটাইপ স্টুডিওর কোনো অস্তিত্ব নেই, তবে বাড়িটির অস্তিত্ব রয়েছে। যদিও এখানে একটা কথা বলা দরকার খুব পরিষ্কার করে, যে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এরকম কোনো রকম আমরা প্রমাণ পাইনি, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এই অঞ্চলটার বা এই প্রেসটার একটা বড় যোগাযোগ ছিল। জানবেন? হ্যাঁ পার্থদা, যে কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি ৭২/১ কলেজ স্ট্রিটে, তারা দুটো বিজ্ঞাপন তার সূত্র। একটা হচ্ছে মাসিক বসুমতীতে আমরা পাচ্ছি যে গগনেন্দ্রনাথের দুটো ছবি
এরা খুব সুন্দর করে ছেপেছে, রবীন্দ্রনাথ খুশি হচ্ছেন। আরেকটা সেটা বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছে। এবং সেটা বিজ্ঞাপন হিসেবে মাসিক বসুমতীতে পাচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং খবর হচ্ছে যে আনন্দবাজার পত্রিকায় 1932 সালে জানুয়ারি মাসে আরেকটা বিজ্ঞাপন পাচ্ছি যে মাঘ উৎসব হতো। এই মাঘোৎসবে রবীন্দ্রনাথের দুটো সুন্দর কার্ড ওরা তৈরি করেছেন এবং সেই কার্ড দুটো ওরা বিক্রি করতে চাইছেন এই মর্মে। অর্থাৎ ভেবে দেখার বিষয়, তখনও কিন্তু এই আর্চিজ ইত্যাদির যে কার্ডের কথা আমরা ইদানিং যেভাবে শুভেচ্ছা জানাবার যে রীতি, এটা হ্যাঁ পাশ্চাত্য রীতি, যেটা সেটা আস্তে আস্তে আসেনি ঢুকেছে। আসেনি কিন্তু সেটা অত বছর আগে 32 সালে রবীন্দ্রনাথকে ঘিরে কার্ডের এই যে রবীন্দ্র প্রেম, আমার মনে হয় আজকে দাঁড়ানোর কারণ অন্যতম সেটাই। শিল্পবন্ধু রবীন্দ্রনাথের শংসাপত্র নিয়ে প্রকাশিত সবথেকে অদ্ভুত বিজ্ঞাপনটি সম্ভবত এস.সি. রায় অ্যান্ড কোম্পানির। কবির যে মন্তব্য কোট করা হচ্ছে সেটি হল, উন্মাদ রোগে অমোঘ ফলপ্রদ ও আরোগ্যকর ঔষধটির বিষয়ে আমি বিশেষ রূপে অবগত আছি। 167-3 কর্নওয়ালিস স্ট্রিট বা আজকের বিধান সরণিতে সেই বাড়িটি আজও আছে। কয়েক দশক আগেও নাকি সেখানে উন্মাদ রোগের ওষুধ পাওয়া যেত। হ্যাঁ, প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে সব আসতো, আমাদের কাছেই জিজ্ঞেস করতো। আমার এখানে প্রেস পাশেই, আমাদের কাছেই জিজ্ঞেস করতো যে দাদা এটা কোথায় এই ওষুধ দেওয়া হয়। আমরা দেখিয়ে দিতাম, অনেককেই দেখিয়ে দিয়েছি। উনি কবিরাজি ওষুধ তৈরি করতেন, বিশেষত পাগলাদের। বিশেষত পাগলাদেরই। উনি আর অন্য কোনো ওষুধ দিতেন না, পাগলদেরই ওষুধ। আমরা যে ঘরটায় দাঁড়িয়ে আছি এটা ঠিক ঘর নয়, এর লাগোয়া ছিল ডক্টর এস.সি. রায়ের চেম্বার, যিনি এই উন্মাদ রোগের ওষুধ দিতেন, যা অত্যন্ত ফলপ্রসূ বলে সার্টিফাই করছেন রবীন্দ্রনাথ নিজে। কিন্তু হিরণময়, একটা জিনিস আমার খুব অবাক লাগছে যে পাগলের ওষুধ, তার সম্পর্কেও শংসাপত্র লিখছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, এবং এই যে অকাতরে তিনি তার স্নেহ সকলকে বিতরণ করেছেন, শুভেচ্ছা দিয়েছেন, এই জন্য কিন্তু সমসাময়িক কালটাকে ছেড়ে কথা বলেনি। এক স্থানীয় সমকালীন এক সাপ্তাহিক লিখেছিল, রবীন্দ্রনাথ যেভাবে মতামত দেন সে খানিকটা ইন্ডিয়ার আওয়ারের মতো স্থিতিস্থাপক। তা উত্তরে এটা যখন জানতে পারেন যে এরকম সমালোচনাও হচ্ছে, তিনি বলেছিলেন যে এরা যারাই আমার সমালোচনা করছে তারা কি মনে করে যে আমি এতে খানিকটা বাণিজ্য করি, না হলে তো উষ্মার কারণ কি। আর উল্টো দিক থেকে বলেছিলেন যে যদি আমি নাও তা করি তাহলে কি রক্ষা আছে, তাহলে বলবে দেখো রবিবাবুর দেশের প্রতি দরদ নেই, দাক্ষিণ্য নেই। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। যেটা আমি বলতে চাই, এই যে কর্নওয়ালিস স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছে, এই কর্নওয়ালিস স্ট্রিট কিন্তু রবীন্দ্রনাথের অনেক কাণ্ড কারখানা, অনেক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। ব্রাহ্ম সমাজের কারণে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, ইন্ডিয়ান ফটো এনগ্রেভিং ছিল, আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি, তো তার স্নেহ, তার কর্মকাণ্ড ভাবতে অবাক লাগছে আজকে এটা পরিত্যক্ত, কিন্তু রবীন্দ্রনাথের রবীন্দ্র চিহ্ন যেন এখানেও রয়ে গেছে। ফাউন্টেন পেনের কালি বলতে তখন বিদেশি কালি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এলো কাজল কালি। বিজ্ঞাপনে কবির শংসাপত্র। ইহার কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয়। 55 নম্বর ক্যানিং স্ট্রিটে কাজল কালির নির্মাতা কেমিক্যাল অ্যাসোসিয়েশনের অফিস। 55 ক্যানিং স্ট্রিটের সেই বাড়িটি আজ পরিচিত মেহতা বিল্ডিং হিসেবে। এর কোন অংশে ছিল কেমিক্যাল অ্যাসোসিয়েশন আজ খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ক্যানিং স্ট্রিটের আজকের চেহারা নিশ্চয়ই রবীন্দ্রনাথের সমসাময়িক ক্যানিং স্ট্রিটের থেকে অনেকটাই আলাদা। 55 নম্বর ক্যানিং স্ট্রিট আজ মেহতা বিল্ডিং নামে অনেক বেশি পরিচিত, কিন্তু এখানেই ছিল কাজল কালির মূল অফিস, কেমিক্যাল অ্যাসোসিয়েশনের মূল অফিস, যার ঠিকানা এখনো পর্যন্ত আমরা বিজ্ঞাপনে পাচ্ছি। যদিও এখানে এসে আমরা অনেক খুঁজেও 55 নম্বর ক্যানিং স্ট্রিট অর্থাৎ মেহতা বিল্ডিং পেতে আমাদের অসুবিধা হয়নি, কিন্তু এর কোন কোণে কাজল কালির অফিস ছিল তা আমরা খুঁজে বার করতে পারিনি। হিরণময়, এই একটা জায়গায় বোধহয় আমরা ব্যর্থ। হ্যাঁ, কলকাতা, ক্যালকাটা শুধু কলকাতা হয়নি, কলকাতা যে ভিতরে ভিতরে কতটা গভীর বদলে গেছে মেহতা বিল্ডিংয়ে এসে দাঁড়িয়ে আজকে বোঝাই যায়।